প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলেই করোনার ছুটিতে করোনা মুক্ত রয়েছ এবং সুস্থ স্বাভাবিক রয়েছ। আজকে ক্লাস 7-এর সপ্তম শ্রেণী সেকেন্ড টার্মের একটি কবিতা স্মৃতি চিহ্ন, লেখক কামিনী রায়। এটি সিলেবাসের অন্তর্ভুক্ত এবং সেকেন্ড টার্মের সিলেবাসে, তাই আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে লেখিকা সম্পর্কে দুই একটি কথা জেনে নেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা চলে যাব আমাদের মূল কবিতা আলোচনার ক্ষেত্রভূমিতে। কামিনী রায় একজন লেখিকা। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বরিশালে। সালটি হচ্ছে 1864। এই সালে তিনি জন্মগ্রহণ করেন। লেখিকার পিতার নাম চণ্ডীচরণ সেন। আমরা সকলেই জানি এই 1864 বা 1800 শতকে মেয়েরা শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এর জন্য মেয়েরা দায়ী নয়, দায়ী ছিল পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। পুরুষরাই নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। শিক্ষা অর্জনের কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। তারপরেও সে যুগে আমরা পেয়েছি একজন সুনাম ধন্য লেখিকা, এই কামিনী রায়কে। শুধু তাই নয়, কামিনী রায় ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক। অর্থাৎ ওই সময় ভারতের ব্রিটিশরা থাকার সময় মেয়েদের মধ্যে কামিনী রায়কেই প্রথম বলা যায় একজন উচ্চ শিক্ষিত নারী হিসাবে, অর্থাৎ স্নাতক হিসাবে। কামিনী রায় বাংলা সাহিত্যের সঙ্গে জড়িয়ে পড়ে এবং অনেকগুলোই তিনি সেই সময় রচনা করেছিলেন। তার মধ্যে যেমন রয়েছে নির্মাল্য, তারপরে রয়েছে দীপ ও ধূপ, মাল্য ও নির্মাল্য, আলো ও ছায়া, এই রকম অনেকগুলোই তিনি রচনা করেছিলেন। আলো ও ছায়া এই কাব্যটি কামিনী রায়
মাত্র 15 বছর বয়সে রচনা করেছিলেন, যেটি আমাদের অবাক করে তোলে। আমরা সকলেই জানি এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সকলকেই কালের নিয়মে, বিধির বিধান অনুযায়ী বিদায় নিতে হয়েছে। আমাদের লেখিকাও তার ব্যতিক্রম নয়। তিনিও এক সময় এই বাংলার বুক থেকে বিদায় নিয়েছেন। সালটি হচ্ছে 1933 সাল। এই গেল আমাদের লেখিকা কামিনী রায়ের সংক্ষিপ্ত কয়েকটি কথা। এবারে চলে আসব আমাদের কবিতার নাম। কবিতার নাম রাখা হয়েছে স্মৃতি চিহ্ন। স্মৃতি বলতে আমরা কি বুঝি? তার আগে আমরা এই স্মৃতি চিহ্নকে দুটো ভাগ করে নেব। একটি হচ্ছে স্মৃতি, আরেকটি হচ্ছে চিহ্ন। স্মৃতি মানে কি? স্মৃতি মানে হচ্ছে অতীতকালের কোনো ঘটনা বা কাহিনী বর্তমানেও আমাদের স্মরণে থাকা বা মনে থাকা, এটাই হচ্ছে স্মৃতি। এবং চিহ্ন, চিহ্ন মানে কি? চিহ্ন মানে আমরা জানি, চিহ্ন মানে হচ্ছে লক্ষণ। তাহলে স্মৃতি চিহ্ন, পুরো কবিতাটির এই নামের অর্থ দাঁড়াচ্ছে পুরাতন দিনের বা অতীতকালের কোন লক্ষণ এই কবিতার মধ্য দিয়ে লেখিকা কামিনী রায় ফুটিয়ে তুলবেন। এই কবিতাটি কামিনী রায়ের 15 বছরে রচনা করা মূল গ্রন্থ বা কাব্যগ্রন্থ আলো ও ছায়া, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা জানতে পারলাম স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা উত্তরে বলতে পারবো স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায় রচিত আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এবারে এই কবিতা কি ধরনের কবিতা? এই কবিতাটি হচ্ছে মানব শিক্ষামূলক কবিতা। মানব বলতে মানুষ, মানুষের শিক্ষামূলক কবিতা। তাহলে এটাও আমরা জেনে গেলাম যে স্মৃতিচিহ্ন কবিতাটি কি ধরনের কবিতা। তাহলে আমরা উত্তরে বলতে পারবো স্মৃতিচিহ্ন কবিতাটি হলো মানবধর্মী বা মানব শিক্ষামূলক কবিতা। এরপরে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের কবিতা। কবিতার প্রত্যেকটি লাইন আমি পড়ব এবং যেগুলো শব্দের অর্থ আমাদের অজানা সেগুলো আমরা জানার চেষ্টা করব।
তোমরা প্রত্যেকেই সামনে অর্থাৎ নিজ নিজ সামনে বাংলা টেক্সট বইটি খুলে কবিতাটি বের করো স্মৃতিচিহ্ন এবং প্রত্যেকটি লাইন দেখো আমি কিভাবে লাইনগুলোর অর্থ তোমাদের সামনে ফুটিয়ে তুলছি। কোন শব্দের অর্থ এই কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা চলে যাব কবিতার মূল অংশে। প্রথমেই দেখো বলছে ওরা। ওরা বলতে কারা? ওরা শব্দটি হচ্ছে বহুবচন শব্দ, এক বচন নয়। বহুবচন শব্দের অর্থ আমরা জানি যখন একের অধিককে বোঝানো হয় তখন তাকে বহুবচন বলা হয়। তাহলে এখানে বলল ওরা, তার মানে একের অধিককে বোঝাচ্ছে। আর একের অধিক যখন বোঝাবে তখন সেটা হয়ে যায় বহুবচন। তাহলে শব্দটি হচ্ছে বহুবচন। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে বা বলল আমাদের লেখিকা? ওরা বলতে বলা হয়েছে অতীতকালের কিছু মানুষ যারা সময় সাপেক্ষে প্রচুর শক্তিশালী, ক্ষমতাবান, অর্থবান ব্যক্তি। তাহলে কাদের বোঝালো? যারা সমাজের শক্তিশালী, ক্ষমতাবান, অর্থশীল, ধনী ব্যক্তি, সেই সব ব্যক্তিদেরকে বোঝালো। কিন্তু এর মধ্যে এই ধনী ব্যক্তি, শক্তিশালী ব্যক্তিদের মধ্যে যারা স্বার্থপর, যারা নিজ স্বার্থে করতে পারে না এমন কোনো কাজ নেই, সেই সব স্বার্থ লোভী, সাম্রাজ্যভোগী, শক্তিশালী, অর্থ পিপাসু ব্যক্তিদেরকে কবি ইঙ্গিত করল। তারপরে বলছে ভেবেছিল মনে আপনার নাম। আপনার শব্দটা বহুবচন কিন্তু নয়। এটা কি? এটা হচ্ছে এক বচন। আপনার শব্দের অর্থ হচ্ছে নিজের, অর্থাৎ সমাজের সেই সব লোভী, স্বার্থপর, সমাজ পিপাসু ব্যক্তিরা মনে ভেবেছিল আপনার অর্থাৎ নিজের নাম তারা কি করবে? পরের লাইনে এসো। মনোহর। মনোহর শব্দের অর্থ হচ্ছে মন হরণ করে যে বা যারা। এখানে যে হবে না, এখানে হবে যারা, কারণ সমাজের একজনকে বোঝানো হয়নি। ওই জন্যে শব্দটির অর্থ এইরকম দাঁড়িয়ে যাচ্ছে যে মন হরণ করে যারা। তারপরে বলছে হর্মরূপে, বিশাল অক্ষরে। এখানে একটি শব্দ হর্মরূপে। হর্মরূপে শব্দের অর্থ কি এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। হর্মরূপে শব্দের অর্থ হচ্ছে বিশাল প্রাসাদের মতো, অর্থাৎ অনেক বড় অট্টালিকা বা অনেক বড় প্রাসাদের মতো। তাহলে আমাকে যদি এরকম বলা হয় যে হর্মরূপে শব্দের অর্থ কি, তাহলে আমি লিখব হর্মরূপে শব্দের অর্থ হচ্ছে বিশাল প্রাসাদের মতো।
তারপরে শব্দে বলছে দেখো বিশাল অক্ষরে। অক্ষর বলতে কি বুঝি আমরা? অক্ষর আর বর্ণ দুটি আলাদা জিনিস, কিন্তু আমরা সবাই জানি বা মনে করি বর্ণ আর অক্ষর একই জিনিস, কিন্তু না স্যার, বর্ণ আলাদা জিনিস, অক্ষর আলাদা জিনিস। অক্ষর বলতে যেমন মনোহর, মন প্লাস হর, এই যে মন এটা হচ্ছে অক্ষর, বা হর এটাকে অক্ষর বলা যায়। কিন্তু বর্ণ যদি বলি তাহলে ম এটা একটি বর্ণ। তাহলে এখানেও বলছে যে অক্ষরে, অর্থাৎ অক্ষরটা কিরকম হবে, তখন বলছে বিশাল। বিশাল বলতে এখানে বড় বোঝাচ্ছে। তাহলে বড় অক্ষরে, তাহলে আমরা পেলাম বড় প্রাসাদ মানে অনেক বড় প্রাসাদ, আর অনেক বড় প্রাসাদে অনেক বড় বড় অক্ষরে কি করা হচ্ছে? পরের লাইনে দেখো স্টক। স্টক শব্দের অর্থ কি? স্টক শব্দের অর্থ হচ্ছে ইট, যেটা দিয়ে আমরা কি করি? বাড়ি তৈরি করি। ইট দিয়ে বাড়ি তৈরি হয়, অর্থাৎ বাড়ি তৈরি করতে আরো অনেক জিনিস লাগে, তার মধ্যে একটি উপাদান হচ্ছে ইট। তাহলে স্টক শব্দের অর্থ হচ্ছে ইট। এই যে বললো বিশাল প্রাসাদ, তাহলে বিশাল প্রাসাদটা কি দিয়ে তৈরি? অনেকগুলো জিনিস দিয়ে, তার মধ্যে একটি হচ্ছে ইট। ইট দিয়ে তৈরি এই বিশাল প্রাসাদ। তারপরে শব্দটি দেখো প্রস্তরে। প্রস্তর শব্দের অর্থ কি? প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর। আগের যুগে অর্থাৎ প্রাচীন কালে রাজারা প্রাসাদ বানানোর সময় ইটের পরিবর্তে পাথরেরও ব্যবহার করেছে, যেটা আমরা এখনো অনেকগুলো ঐতিহাসিক জায়গাতে গিয়ে দেখতে পাই যে ইটের পরিবর্তে পাথরের ব্যবহার করা হয়েছে দেওয়ালে। তাহলে বললো স্টক। স্টক শব্দের অর্থ হচ্ছে তাহলে ইট, আর প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর। তাহলে এই যে প্রাসাদগুলো, প্রাসাদগুলো তাহলে কি দিয়ে তৈরি ছিল? প্রাসাদগুলো তৈরি ছিল ইট বা পাথর দিয়ে তৈরি। আর সেই ইট বা পাথরের উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল। কি লেখা ছিল আমরা পরে দেখব। তারপরে বলছে রচি। রচি শব্দের অর্থ কি এটা জেনে নিতে হবে। রচি শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা, অর্থাৎ এই যে ইট পাথর দিয়ে তৈরি বা নির্মাণ করা বা নির্মাণ করে চিরদিন তরে। তরে শব্দের অর্থ কি? তরে শব্দের অর্থ হচ্ছে জন্য, অর্থাৎ প্রাচীন কালে রাজাগণ বা শক্তিশালী ব্যক্তিগণ, ক্ষমতাবান ব্যক্তিগণ, এরা নিজ স্বার্থে নিজেকে অমর করার জন্য বা নিজের স্মৃতি পৃথিবীতে রেখে যাওয়ার জন্য একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না। কি? জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে সেই মারা গেছে। জন্মগ্রহণ করেছে কিন্তু মারা যায়নি, এই রকম কোথাও কার কোনো খবর নেই। তাহলে এখানেও বলল যে এই ব্যক্তিগণরা কি ভাবতো যে আমিও তো একদিন মারা যাব, তো আমি যখন মারা যাব তখন আমার সমস্ত কিছু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এমন কোনো কাজ করে যাব যে কাজের মধ্য দিয়ে আমি মানুষের স্মৃতিতে, মানুষের মনে
নির্বেদে থেকে যাব, এই যে স্বপ্ন। কিন্তু এটি দুরকম ভাবে হয়, একটা সৎ পথে আর একটা হচ্ছে অসৎ পথে। কিন্তু কিছু মানুষ অসৎ পথে নিজেকে মৃত্যুঞ্জয়ী করতে চায়, কিন্তু এটা হয় না। এই বাস্তব সেটা মেনে নেয় না, কারণ বাস্তব পৃথিবীতে বাস্তবই হচ্ছে সব থেকে বড় কঠিন। তাহলে এখানেও বলছে যে রচি, রচি শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা। তারপরে শব্দে বলল চিরদিন, তরে, তরে শব্দের অর্থ হচ্ছে জন্য, অর্থাৎ চিরদিনের জন্য। চিরদিন বলতে যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য তৈরি করা হলো, নির্মাণ করা হলো। কি নির্মাণ করা হলো? বিশাল প্রাসাদ নির্মাণ করা হলো। কি দিয়ে নির্মাণ করা হলো? ইট আর পাথর দিয়ে নির্মাণ করা হলো। তাহলে ইট আর পাথর দিয়ে নির্মাণ করা হলো বিশাল বড় প্রাসাদ, এবং সেই প্রাসাদের উপরে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হলো নিজেদের নাম, যাতে করে চিরদিন এই নির্মাণের মধ্য দিয়ে সেই সব ব্যক্তিগণ অমরত্ব লাভ করে। তারপরে বলছে দেখো, রেখে যাবে মোড়। মোড় শব্দটার অর্থ দেখো, মোড় শব্দের অর্থ হচ্ছে বোকা, অর্থাৎ এই সব মানুষ হচ্ছে বোকা। কারণ ইটের উপরে বড় বড় অক্ষরে লিখে গেলে বা পাথরের উপরে বড় বড় অক্ষরে লিখে গেলে কেউ কখনো অমর হয় না। অমর হতে গেলে এমন কোনো কাজ করতে হয় যে কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করা যায়। কারণ ইট নষ্ট হয়ে যাবে, পাথর নষ্ট হয়ে যাবে, প্রাসাদ নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের অন্তর কখনো নষ্ট হবে না। তাই অমর হতে গেলে, মানুষের স্মৃতিতে চিরদিন থাকতে হলে আমাদের করতে হবে মানব কল্যাণমূলক কাজ, সমাজের কল্যাণমূলক কাজ। প্রাসাদ নয়, মানুষের কল্যাণ করতে হবে। মানুষের কল্যাণের মধ্য দিয়ে যারা অমরত্ব লাভ করে তারা কোনোদিন ইট পাথরের মতো নষ্ট হয়ে যায় না। তারপরে বলছে দেখো, ওরা, ওরা বলতে হইতো স্বার্থপর, যারা নিজের কথাই শুধু ভাবে, নিজে কিভাবে অমরত্ব লাভ করব এই কাজ নিয়ে ব্যস্ত, তাদেরই কথা বলা হলো যে ওরা বোকা। মোর শব্দের অর্থ হচ্ছে বোকা, ওরা হচ্ছে বোকা এক ধরনের। তারপরে বলছি ব্যর্থ। ব্যর্থ শব্দের অর্থ কি? ব্যর্থ শব্দের অর্থ হচ্ছে সাফল্য না করা, অর্থাৎ যে সাফল্য লাভ করলো না, অর্থাৎ অসফল, সেটাই হচ্ছে ব্যর্থ। তাহলে এরা ব্যর্থ। আজকে কোটি কোটি টাকা খরচ করে, মানুষের রক্ত শোষণ করে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে কোটি কোটি টাকা রোজগার করলো, আর সেই কোটি কোটি টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে প্রাসাদ নির্মাণ করলো, আর প্রাসাদের গায়ে নিজের নাম লিখে দিল। এরা হচ্ছে বোকা। এদের যে স্বপ্ন, এদের যে আশা, সেই আশাটা কি হবে? ব্যর্থ, অসফল, সফল হবে না। কেন সফল হবে না? মানবের রক্ত দিয়ে কখনো প্রাসাদ গড়ে সেই প্রাসাদ কখনো ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা
থাকে না। কালের নিয়মে নদীর স্রোতের মতো একদিন এই প্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, মনস্কাম। মনস্কাম শব্দের অর্থ কি? মনস্কাম শব্দের অর্থ হচ্ছে মনোবাসনা। মনোবাসনা শব্দের অর্থ কি? মনোবাসনা শব্দের অর্থ হচ্ছে মনের আশা। তাহলে এই সব স্বার্থলোভী, স্বার্থপর, সমাজের শত্রু, মানুষের রক্ত পিপাসুক এই ব্যক্তিগণের যে আশা, স্বপ্ন, সেই স্বপ্ন কি হয়ে যাবে? পূর্ণ হবে না, অসফল থেকে যাবে। পূর্ণ হবে না, অসফল থেকে যাবে, অর্থাৎ তারা সাফল্য লাভ করবে না। পরের লাইনে বলছে দেখো, প্রস্তর খসিছে ভূমি প্রস্তরের পরে। প্রস্তর শব্দের অর্থ একটু আগেই বললাম, প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর। পাথরগুলো কি হচ্ছে? কালের নিয়মে অনেক দিন হয়ে গেল নির্মাণ করা প্রাসাদ, সেই পুরানো বা পুরনো প্রাসাদ থেকে পাথরগুলো আজকে কি হচ্ছে? খসে খসে পড়ছে। কোথায় পড়ছে? ভূমি। ভূমি মানে মাটি। মাটিতে আজকে খসে খসে পড়ছে। তুমি বিভিন্ন জায়গায় দেখো, অনেকগুলো প্রাসাদ তৈরি করেছিল প্রাচীনকালে, আজকে সেগুলো মাটিতে খসে খসে পড়েছে। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, তাহলে চলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সেই লালবাগ, নবাব সিরাজউদ্দৌলার সেই রাজত্ব করার স্থান, সেখানেও আমরা দেখেছি অনেকগুলো প্রাসাদ আজকে ধসে ধসে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। চলো মালদা ডিস্ট্রিক্টে মহদীপুরে গৌড় যেটা আমরা বলে থাকি, সেই গৌড়ও দেখেছি যে অনেকগুলো ভগ্ন স্তূপ রয়েছে, অর্থাৎ যেগুলো প্রাচীন কালে রাজারা তৈরি করেছিল, সেটা আজকে মাটির সঙ্গে মিশে গেছে। এদের কথা কেউ মনে রাখেনি, প্রাসাদ ধ্বংস হয়ে গেছে। কারণ এদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য এরা অনেক মানুষের রক্ত ঝরিয়েছে, তাই এরা ধ্বংস হয়ে গেছে। ওদের সঙ্গে সঙ্গে ওদের তৈরি করা প্রাসাদ ধ্বংস হয়ে গেছে। তারা মানুষের হৃদয়ে নেই। মানুষের হৃদয়ে থাকতে গেলে আবারও বলছি, এমন কোন কল্যাণমূলক কাজ করতে হবে যে কল্যাণমূলক কাজের জন্য মানুষ তোমাকে চিরদিন মনে রাখবে, সেই কাজ করতে হবে। তাই তো আমাদের লেখিকা বারবার ওই কথাই মনে পড়ে যাচ্ছে যে এই সব লোকদেরকে বোকা বলা হলো, যারা বোকা, বোকার মতো এত টাকা খরচ করেছে, বোকার মতো এত প্রাসাদ তৈরি করেছে, সেই টাকা দিয়ে যদি খেতে না পাওয়া অসহায়, দরিদ্র, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, পতিত মানুষদেরকে যদি একটু সেবা দিত, তাহলে আজকে প্রাসাদের দরকার হতো না। প্রাসাদের মতো তাদেরকে আজকে ধসে পড়তে হতো না। মানব মন্দিরে তারা আজও পূজিত হতো দেবতা রূপে। তারপরে দেখো কি বলে, পরের লাইনে বলছে, চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে। চারিদিকে বলতে প্রাসাদের চারদিকে আজকে ভেঙে ভেঙে পড়ছে। ভগ্ন, ভাঙা, স্তূপ, স্তূপ বলতে একই জায়গায় জমা হওয়া। প্রাচীন কালে অট্টালিকা কিছুটা ভেঙে পড়লো মাটিতে, তার উপরে আরো একটা টুকরো পড়লো, তার উপরে আরো একটা টুকরো পড়ে গেল, একটার উপরে আরেকটা যখন পড়ছে, তখন একই জায়গায় একটা ঢিপের সৃষ্টি করছে বা গাদার সৃষ্টি করছে, এটাকেই বলা হচ্ছে স্তূপ। তাহলে আজকে স্বার্থলোভী মানুষদের তৈরি করা অট্টালিকা ভেঙে ভেঙে স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। শুধু আমরা স্তূপটাই দেখতে পাচ্ছি, কিন্তু এর পিছনে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তারপরে বলছে দেখো ওখানে,
তাহাদের তলে লুপ্ত স্মৃতি। লুপ্ত শব্দের অর্থ কি? লুপ্ত শব্দের অর্থ হচ্ছে হারানো, অর্থাৎ যা হারিয়ে গেছে, আর নেই। স্মৃতি, স্মৃতি শব্দের অর্থ হচ্ছে মনের মধ্যে জেগে ওঠা পুরানো দিনের কথা, অর্থাৎ মনের মধ্যে যে পুরাতন দিনের অতীতকালের কথা জেগে উঠছে, মনে পড়ছে, এটাই হচ্ছে স্মৃতি। তাহলে মানুষ এগুলো তৈরি করেছিল পরবর্তী, অর্থাৎ ভবিষ্যতের যে নাগরিক বা ভবিষ্যৎবাসীদের জন্য, ভবিষ্যৎবাসীদের মনে থাকার জন্য। কিন্তু আজকে লুপ্ত স্মৃতি, অর্থাৎ সেই স্মৃতিগুলো স্তূপে পরিণত হয়েছে। একটা স্মৃতির উপরে আরেকটা স্মৃতি, তার উপরে আরেকটা স্মৃতি হয়ে আজকে স্তূপে পরিণত হয়েছে। স্বপ্ন স্বপ্নই থেকে গেল, বাস্তবে রূপ পেল না। তার একটাই কারণ, মানবকে জ্বালাতন করা, মানুষের প্রতি অত্যাচার করা। এই অত্যাচারের ফল আজকে ভুগতে হচ্ছে সেই সব প্রাণহীন অট্টালিকাকে, প্রাণহীন প্রাসাদগুলোকে। তারপরের লাইনে কি বলছে দেখো, শুষ্ক তীর্ণ কাল নদী জলে ভেসে যায়, নামগুলি কেবা রক্ষা করে। খুব সুন্দর একটি লাইন আমাদের সামনে আমাদের লেখিকা তুলে ধরেছে। শুষ্ক, শুষ্ক শব্দের অর্থ কি? শুষ্ক শব্দের অর্থ হচ্ছে শুকনো। শুষ্ক শব্দের অর্থ হচ্ছে শুকনো। তারপরে বলছে তীর্ণ। তীর্ণ শব্দের অর্থ কি? তীর্ণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। তাহলে শুষ্ক শব্দের অর্থ যদি শুকনো হয় আর তীর্ণ শব্দের অর্থ যদি ঘাস হয়, তাহলে কি দাঁড়ালো? শুকনো ঘাস। কি দাঁড়িয়েছে? শুকনো ঘাস। তারপরে কি বলছে? তারপরে বলছে কাল। কাল মানে কি? আগামীকাল না গতকাল? না, কাল মানে সময়। কাল বলতে এখানে সময়কে বুঝিয়েছে, টাইম বুঝিয়েছে। তারপরে বলছে নদী জলে, অর্থাৎ যেমন আমরা দেখি নদীর জল কারো জন্য অপেক্ষা করে না, সময় মাফিক, সময়ের সঙ্গে সময়ের গতিতে নিজ পথে প্রবাহিত হতে থাকে। আর সেই নদীর জল যখন প্রবাহিত হয়, যেমন সময় প্রবাহিত হয়, নদীর জলও প্রবাহিত হয়। আর সেই প্রবাহিত জলে যদি শুকনো ঘাসগুলো ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে বলতো? নদীর জল বয়ে যাচ্ছে আর আমি কি করছি? শুকনো ঘাস নদীর জলে ফেলে দিলাম বা ছেড়ে দিলাম। ওই ঘাস কি আর খুঁজে পাবো? না, ওই ঘাস আর খুঁজে পাবো না। নদীর জল সেই ঘাসকে কোথায় বয়ে নিয়ে যাবে তা আমাদের সকলের কাছে অজানা। সেই রকমই সময়, সময়ও হচ্ছে মানুষের পরম বন্ধু বা পরম শত্রু। কারো ক্ষেত্রে পরম বন্ধু, কারো ক্ষেত্রে আবার পরম শত্রু। অর্থাৎ ওই তো বলি আমরা, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এখানেও সময় কারো জন্য মঙ্গল বয়ে আনে, আবার কারো জন্য অমঙ্গল বয়ে আনে। এখানেও বলল ঠিক সেই রকমই সময় সাপেক্ষে, সময়ের নিয়মে কি হলো? মানুষের তৈরি করা এই প্রাসাদ, ইট পাথর দিয়ে তৈরি করা সেই অট্টালিকা, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল নিজের নাম, সেটা আজকে কি হয়েছে? ওই নদীর জলে শুকনো ঘাস যেমন করে কোথায় গিয়ে হারিয়ে গেল, সেই রকমই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের তৈরি করা এই প্রাসাদ, বড় বড় অক্ষরে লেখা নিজের ক্ষমতা, শক্তি, নাম, সেটাও আজকে বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
সেটাও আজকে আর নেই। অর্থাৎ নদীর জলকে যেমন আমরা দেখছি, সেই রকমই সময়কেও দেখছি যে নদীর জল যেমন ঘাসকে অদৃশ্য করে দিল, সেই রকমই সময়ও অত্যাচারী, স্বার্থপর, লোভী, মানুষের রক্ত পিপাসুকেও নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, শেষ করে দিল। তারপরে কি বলছে দেখো, কে বা রক্ষা করে? কে রক্ষা করবে? যখন ঘাস ভেসে যাচ্ছে কেউ রক্ষা করা নেই। এই প্রাসাদগুলো যে ভেঙে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটাও কেউ রক্ষা করার নেই, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। মানব হৃদয় ভূমি করি অধিকার। মানব বলতে মানুষ, আর হৃদয়, হৃদয় শব্দের অর্থ হচ্ছে মন, অর্থাৎ মানুষের মন। তারপরের শব্দে বলছি ভূমি। ভূমি বলতে আমরা অন্তরকে ধরে নিব। তাহলে মানুষের অন্তর, মানুষের মন, হৃদয় করি অধিকার। অধিকার শব্দের অর্থ হচ্ছে দখল। যারা অট্টালিকার মাধ্যমে নয়, বড় বড় প্রাসাদের মাধ্যমে নয়, বড় বড় প্রাসাদে বড় বড় অক্ষরের মাধ্যমে নয়, যারা মানুষের মনকে জয় করে নেয়, যারা মানুষের অন্তরকে দখল করে নেয়, তারাই পৃথিবীতে অমরত্ব লাভ করে, তারাই পৃথিবীতে চির স্থির হয়ে থাকে, কাল জয়ী হয়ে থাকে। এখানে তাই বলছে লেখিকা যে মানুষের মনকে দখল করতে হবে, মানুষের মনে জায়গা করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন কোনো মানুষ সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে, সমাজের মানব সেবায় নিজেকে বিসর্জন দিয়ে দিবে, তখনই এটা সম্ভব। তাই আমাদের লেখিকা বলছে বড় বড় প্রাসাদের মাধ্যমে নয়, মানুষের মন জয় করার মাধ্যমে আমরা অমর হতে পারি, আমরা স্মৃতি হয়ে থাকতে পারি মানুষের হৃদয়ে, মানুষের মনে আমরা স্মৃতি চিহ্ন কেটে যেতে পারি আমাদের সেবার মধ্য দিয়ে, আমাদের প্রেমের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, স্নেহের মধ্য দিয়ে। তারপরে বলছে করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। করেছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? প্রতিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা। অর্থাৎ কিছু মানুষ আছে যারা বড় বড় প্রাসাদ নয়, বড় অট্টালিকা নয়, বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করেনি। কি তৈরি করেছে? মানুষের হৃদয়ে, মানুষের হৃদয়ে প্রাসাদ তৈরি করেছে। কিসের প্রাসাদ? স্নেহের প্রাসাদ, ভালোবাসার প্রাসাদ। তারাই আজকে স্মরণীয়। কিন্তু যারা মাটির উপরে প্রাসাদ তৈরি করেছে তারা আজকে ধ্বংস হয়ে গেছে। কিন্তু যারা মানুষের মনে অট্টালিকা তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, সেই মানুষের হৃদয়ে তৈরি করা প্রাসাদ কখনো ভাঙতে পারে না, কখনো নষ্ট হতে পারে না। সেটা কাল জয়ী, সেটা অমরত্ব লাভ করে। ওখানে দেখে নাও তোমরা, দৃঢ় বলে একটি শব্দ আছে। দৃঢ় শব্দের অর্থ হচ্ছে শক্ত, অর্থাৎ কঠিন। অর্থাৎ মানুষের মনে তৈরি করা প্রাসাদ প্রচুর শক্ত হয়, প্রচন্ড কঠিন হয়, যেটা ভাঙা যায় না। তারপরে বলছে সিংহাসন। সিংহাসন শব্দের অর্থ রাজার আসন, সিংহাসন। আমরা এটা জানি যে আসন, সিংহাসন বলতে রাজার আসনকে সিংহাসন বলা হয়ে থাকে। তাহলে মানুষের মনে যারা সিংহাসন তৈরি করেছে, রাজার আসন তৈরি করেছে, তারা যতদিন এই পৃথিবী থাকবে
ততদিন মানুষের সেই প্রাসাদের সেই সিংহাসনে রাজা হিসাবে রাজত্ব করবে। তাই আবারও বললে এরকম বলা যায়, পৃথিবীতে যদি কিছু করতে হয় তাহলে মানব কল্যাণের জন্যই করতে হবে। তারপরে লাইনে দেখো কি বলে, দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল। দরিদ্র অর্থাৎ গরিব, যাদের কোনো অর্থ টাকা পয়সা অঢেল নেই, অনেক টাকা নেই, পয়সা নেই, ক্ষমতা নেই, কিন্তু কি রয়েছে? মন ভরা স্বপ্ন, হৃদয় ভরা ভালোবাসা, আর অন্তর ভরা মানুষকে সেবা করার স্বপ্ন। তারাই পৃথিবীতে স্মৃতি হয়ে রয়েছে মানব হৃদয়ে। এখানে আবারও বলল সম্পত্তি, দেখো ওখানে বলেছে যে দরিদ্র আছিল তারা, তারা দরিদ্র ছিল, তারা রাজা ছিল না। কিন্তু রাজারা যেমন প্রাসাদ তৈরি করেছে ইট পাথর দিয়ে, এই দরিদ্ররা মানুষের মনে প্রেমের প্রাসাদ তৈরি করেছে, ভালোবাসার প্রাসাদ তৈরি করেছে, ভালোবাসার সিংহাসন তৈরি করেছিল। কারণ এদের টাকা ছিল না, কিন্তু এদের ভালোবাসা ছিল। রাজা যেমন টাকার ক্ষমতা দিয়ে প্রাসাদ তৈরি করেছে মাটির উপরে, এরাও প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের জীবনে মানুষের মনে প্রেমের প্রাসাদ তৈরি করেছে, ভালোবাসার অট্টালিকা তৈরি করেছিল। সম্বল, সম্বল শব্দের অর্থ কি? সম্বল শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি। অর্থাৎ দরিদ্র ছিল এরা, এদের কোনো সম্বল ছিল না, সম্পত্তি ছিল না, কিন্তু হ্যাঁ তাদের ভালোবাসা এটাও বড় সম্পদ, এটাও বড় সম্পত্তি। এই ভালোবাসা তাদের কাছে ছিল। তারপরে বলছি প্রস্তরের এত বোঝা জড় করিবারে, বা জড় করিবার। জড় শব্দের অর্থ কি? জড় শব্দের অর্থ হচ্ছে একই জায়গায় নিয়ে আসা, এটা হচ্ছে জড়ো করা। অর্থাৎ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাকে আমরা এক জায়গায় করলাম, তাহলে এটা হচ্ছে জড়ো করা। পুরো লাইনটি এবার দেখো, প্রস্তরে। প্রস্তর শব্দের অর্থ আগেই বলেছি পাথর। তাহলে এত বোঝা অর্থাৎ পাথরের যে বোঝা, পাথরের উপরে পাথর, তার উপরে পাথর, এই পাথরের যে বোঝা, সেই পাথর দিয়েই তো তৈরি হয়েছিল অট্টালিকা, পাথর দিয়েই তৈরি হয়েছিল প্রাসাদ। সেই যে প্রাসাদ, পাথর দিয়ে তৈরি করা প্রাসাদ আজকে ভেঙে কি হয়েছে? টুকরো টুকরো হয়ে গেছে। সেগুলো আজকে কি করতে হচ্ছে? জড়ো করতে হচ্ছে। কারণ সেই প্রাসাদ অমরত্ব লাভ করতে পারে না, সেই প্রাসাদ মানুষের স্মৃতি হতে পারে না, কারণ ওই প্রাসাদ মানুষের কল্যাণ করেনি, মানুষের অকল্যাণ করেছে। ওই পাথরে যদি দেখি সাধারণ প্রজা, সাধারণ দরিদ্র অসহায় মানুষদের রক্ত লেগে আছে আজও, তাহলে সেই প্রাসাদ মানুষের কল্যাণ করতে পারে না, যা করেছিল তা হলো অকল্যাণ। তারপরে বলছি তাদের রাজত্ব হের। হের শব্দের অর্থ কি? আমরা ছাগলকে হের 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 বলি, কিন্তু এখানে হের শব্দের অর্থ কি সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। হের শব্দের অর্থ হচ্ছে দেখো, দেখতে বলছে আমাদের লেখিকা। আমাদের লেখিকা বলল দেখো, কি দেখো? বলছি তাদের রাজত্ব হের, অক্ষুণ্ণ। অক্ষুণ্ণ মানে ক্ষুণ্ণ হয়নি এমন, অর্থাৎ তাদের প্রাসাদ ভাঙেনি, তাদের প্রাসাদ আজও সেই রকম রয়েছে যেই রকম ভাবে তৈরি করা হয়েছিল। তাহলে কাদের প্রাসাদের কথা এখানে বলা হলো? তাহলে তাদের প্রাসাদের কথা বলা হলো যারা ছিল সম্বলহীন, সম্পত্তিহীন, দরিদ্র, অসহায়, নিরীহ মানুষ, যারা রাজাদের মতো অনেক টাকা খরচ করে ইট পাথর দিয়ে মাটির ওপরে প্রাসাদ তৈরি করেনি। যারা প্রাসাদ তৈরি করেছিল মাটির পরিবর্তে মানুষের হৃদয়ে,
যারা প্রাসাদ তৈরি করেছিল ইট পাথর দিয়ে নয়, যারা প্রাসাদ তৈরি করেছিল স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে, সেই প্রাসাদের কথা বলা হলো যে দেখো ওই প্রাসাদ, ওই রাজত্ব আজও অক্ষুণ্ণ, অর্থাৎ ক্ষুণ্ণ হয়নি, ভেঙে যায়নি, নষ্ট হয়নি। তারপরে বলছে কি দেখো, কাল স্রোতে ধৌত। কাল মানে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কাল মানে আগামীকালও নয়, আর কাল মানে গতকালও নয়। এখানে কাল মানে হচ্ছে সময়, কাল মানে হচ্ছে সময়। তারপরে বলছে স্রোতে। স্রোত, স্রোত বলতে আমরা কি বুঝি? নদীর জল বা সমুদ্রের জল। জলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে বয়ে যাওয়া। তাহলে এই যে স্রোত, নদী বা সমুদ্রের স্রোত যেই দিক উঁচু সেই দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয়, এটাকে আমরা বলি স্রোত। কিন্তু এখানে বলছে কাল স্রোত, অর্থাৎ কাল মানে যদি সময় হয় আর স্রোত মানে যদি প্রবাহিত হয়, তাহলে কি প্রবাহিত হচ্ছে? জল না, কি সময়। সময় প্রবাহিত হচ্ছে। ওই জন্য তো বলা হয় সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সময় অপেক্ষা করে কার জন্য? সময়ের জন্য। এখানেও ঠিক সময় অতিবাহিত হচ্ছে স্রোতের মতো। তারপরে বলছি ধৌত। ধৌত শব্দের অর্থ কি? ধৌত শব্দের অর্থ হচ্ছে ধোয়া। যেমন আমরা কি করি, বাড়ি অপরিষ্কার থাকলে বা ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে জল দিয়ে বাড়ি পরিষ্কার করি বা ঘর পরিষ্কার করি। সেই রকমই সেই দরিদ্র সম্পত্তিহীন যেসব মানুষ, যারা মানুষের হৃদয়ে ভালোবাসার প্রাসাদ তৈরি করেছিল স্মৃতি হিসাবে থাকার জন্য, সেই প্রাসাদ আজকে কি করা হচ্ছে? কালের স্রোতে, কালের নিয়মে ধৌত করা হচ্ছে, অর্থাৎ ধুয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। কিন্তু যে সব রাজারা মানুষের রক্ত শোষণ করে ইট পাথর দিয়ে প্রাসাদ বানিয়েছিল, অট্টালিকা বানিয়েছিল, তাদের সেই অট্টালিকা আজকে ধুয়ে দেওয়ার মতো কেউ নেই, সেগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। তারপরে বলছি নৃত্য। নৃত্য শব্দের অর্থ আমরা জানি একটি হয় নাচ, কিন্তু এখানে নাচ নয়। নৃত্য মানে আবার নতুনও হয়, কিন্তু এখানে আমরা নতুনটাকেও নিতে পারছি না, কারণ কবিতার ক্ষেত্রে এটা মানানসই নয়। এখানে নৃত্য শব্দটির অর্থ যা দাঁড়াচ্ছে তা হলো চিরকাল। অর্থাৎ চিরকাল কি করা হচ্ছে? এই মানুষের তৈরি করা অন্য মানুষের হৃদয়ে অট্টালিকা বা প্রাসাদকে চিরদিন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু ধ্বংস করা হচ্ছে না। তারপরে শব্দে বলছে সমুজ্জ্বল। সমুজ্জ্বল শব্দের অর্থ কি? সমুজ্জ্বল শব্দের অর্থ যদি দেখি তাহলে পাবো আমরা এরকম সম্পূর্ণভাবে উজ্জ্বল। আমরা সবাই জানি যে কোনো প্রাসাদ বা অট্টালিকা যদি অনেকদিন আগে তৈরি করা হয় আর সেই অট্টালিকার যদি যত্ন না নেওয়া হয়, তাহলে সেটা কি হয়? অনেকটাই তার উজ্জ্বলতা হারিয়ে দেয়, অর্থাৎ দেখতে ভালো লাগে না। কিন্তু যদি সেটা পরিষ্কার করা হয়, যত্ন নেওয়া হয়, তাহলে সেই প্রাসাদ চিরদিন উজ্জ্বলতা দান করতে থাকে, উজ্জ্বল দান করে, আলো দান করে। এই মানুষের হৃদয়ে তৈরি করা প্রাসাদও যেহেতু চিরকাল ধৌত করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, তাই এই হৃদয় চিরকাল উজ্জ্বল হয়ে রয়েছে, চিরকাল আলো দিতে আছে। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ কবিতার আলোচনা। এরপরে আমরা পরের যে কবিতাটি রয়েছে সেকেন্ড টার্মের জন্য,
পরের ক্লাসে সেই কবিতাটি আলোচনা করব। তোমরা অবশ্যই পরের কবিতাটি পড়ে দেখার চেষ্টা করবা। তোমরা ওটা পড়ে দেখলে আমি যখন বোঝাবো তখন সেই কবিতাটি বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং আজকে যেটি বুঝালাম এই কবিতাটি বারবার তোমরা আগে পড়বা, পড়ার পরে বোঝার চেষ্টা করবা, তারপরে উত্তর করবা। আমি তোমাদের বাড়ির কাজের জন্য কয়েকটি কোশ্চেন দিয়েছি, অর্থাৎ প্রশ্ন দিয়েছি। 1 নম্বরে রয়েছে, দরিদ্র আছিল তারা, তাদের কথা বলা হয়েছে, তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। 2 নম্বরে কোশ্চেন রয়েছে, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। 3 নম্বর প্রশ্নে রয়েছে, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? এই 3টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজের জন্য রইল। তোমরা এর উত্তরগুলো করবে। উত্তরগুলো করার পর আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে সেন্ড করবে। আমি উত্তরগুলো দেখার পর তোমাদের জানাবো কীরকম হয়েছে। এবং ভিডিওটি দেখার পরে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো লাইভের মাধ্যমে দেখাতে পারি। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো এই করোনার ছুটিতে।